ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করা হয়েছে বাংলাদেশকে নিয়ে। সেখানে লেখা হয়েছে, "দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?" একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এই বাক্যটা লেখা হয়েছে। বাংলাদেশের একটা ছবিও পোস্ট করা হয়েছে হামজাদের। "বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?" ফিফার একটা অফিসিয়াল পেজ থেকে এ ধরনের একটা পোস্ট নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলের জন্য একটা অনুপ্রেরণাদায়ক একটা পোস্ট। যদিও পোস্টটা কাস্টমাইজড, শুধু বাংলাদেশী ফ্যানরা এই পোস্টটা দেখতে পারবে। এটা ওয়ার্ল্ড ওয়াইড না। ফিফা এরকম প্রায় করে থাকে তাদের ফেসবুক অফিসিয়াল পেজে তাদের এনগেজমেন্ট বাড়ানোর জন্য, ভিউ রিচ বাড়ানোর জন্য। আ এটা তারা কাস্টমাইজড করে অনেক সময় এই পোস্টটা দিয়ে থাকে, এ ধরনের পোস্ট। কিন্তু এ ধরনের পোস্ট মানে নির্দিষ্ট দেশের ক্ষেত্রে দিয়ে থাকলেও এটি অবশ্যই একটা বড় বিষয়। এইজন্যই বাংলাদেশকে নিয়ে তাদের পোস্ট করার কেন দরকার পড়ল? নিশ্চয়ই বাংলাদেশের পটেনশিয়ালিটি, বাংলাদেশের হিউজ ফ্যান বেস সবকিছু দেখেই তারা এক পোস্টটা করেছে এবং খালি করার জন্য করেনি, নিশ্চয়ই মিনও করেছে এবং করার অবশ্যই কারণ আছে। বাংলাদেশের গত ১ বছরে ফুটবলের যে একটা পরিবর্তনের ছোঁয়া আমরা দেখেছি, তাতে ফিফার মনে হচ্ছে বাংলাদেশ ফুটবলের আসলে নতুন পরাশক্তি হতে পারে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে এবং গত নভেম্বরে ইন্ডিয়াকে বাংলাদেশ যেহেতু হারিয়েছে এবং এই অঞ্চলে ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে ইন্ডিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে, তাদের র্যাঙ্কিং ১৪১, বাংলাদেশ সেখানে ১৮০। মালদ্বীপ আছে ১৭৩, নেপাল আছে ১৮২, ভুটান আছে ১৯২ এবং এই অঞ্চলের বাইরে যদি আফগানিস্তানকেও হিসাবে রাখি তাদের ১৬২ নম্বর ফিফা র্যাঙ্কিং। তারপরেও মানে ইন্ডিয়াকে হারানো মানে দক্ষিণ এশিয়ার সেরা সেই দল বলতেই হবে। তো ফিফার একটা এই পোস্টটা বাংলাদেশের ফুটবল ফ্যান বা ফুটবল সব সংশ্লিষ্ট সবাইকে নিশ্চয়ই অনুপ্রেরণা করবে, যতই কাস্টমাইজড পোস্ট হোক। আ বাংলাদেশ শুধু কথার কথা না, একটা সিঙ্গেল ম্যাচ দিয়ে নয়, বাংলাদেশের সুযোগ থাকছে আগামী আ সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতেই হয়তো আমরা ধরে নিচ্ছি সাব ফুটবল হতে যাচ্ছে। ধরে নিচ্ছি বাংলাদেশেই হবে। কারণ বাংলাদেশ এটা খুব চেষ্টা করছে অ্যারেঞ্জ করার জন্য, হোস্ট হওয়ার জন্য। সেখানে বাংলাদেশ জানান দিতে পারবে। বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, এটা আসলেই একটা এস্টাবলিশমেন্ট এর দিকে যাবে যে বাংলাদেশ এই সাউথ এশিয়াতে চ্যাম্পিয়ন ১ নম্বর দল। তো সেই সুযোগটা আমরা হামজা চৌধুরী, সমীর সোম, ফাহমিদুল, কিউবা মিশেল, রাকিব, মোরসালিন সবাই নিয়ে যে দলটা হবে, সেই দলটা একটা নতুন একটা আরেকটা ধাপে নিয়ে যাবে বাংলাদেশকে। সেই অপেক্ষায় আমরা সবাই অপেক্ষায় আছি। এই মুহূর্তে ফুটবলে যদি একটা নিস্তরঙ্গ সময় যাচ্ছে, অনেকদিন ধরে ন্যাশনাল টিমের খেলা নেই। ফুটবল, ক্লাব ফুটবলও বাংলাদেশের অতটা জমজমাট নয়, অতটা আকর্ষণীয় নয়। আগামী মার্চে ৩১ মার্চ থেকে বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ বাছাই যে ম্যাচটা আছে সিঙ্গাপুরের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ, ওই ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল টিম তাদের ন্যাশনাল ক্যাম্প শুরু করবে এবং আমরা ধরে নিচ্ছি হামজা চৌধুরী এই মুহূর্তে ইনজুরিতে থাকলেও সেই ম্যাচে আমরা তাদেরকে পাবো। বললাম যে দক্ষিণ এশিয়ার একটা পর্বে তারা যাওয়ার চেষ্টা করবে এবং সে অপেক্ষা আমরা আছি। এবছর বাংলাদেশে এই মুহূর্তে ছেলেদের খেলা না থাকলেও ছেলেদের জাতীয় দলের অনেক ব্যস্ত সূচি আসবে। মার্চে আসবে, এরপরে আরও অনেক ম্যাচ আসবে। অ্যা তার আগে ছেলেদের এজ লেভেল ফুটবলও বিজি হয়ে যাবে। কিন্তু তার আগে সবার আগে ব্যস্ত হয়ে যাচ্ছে, এই তো ২ দিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের এশিয়ান কাপ, সেটা মেয়েদের হাত ধরে। বাংলাদেশের নারী ফুটবল দল এই মুহূর্তে আছে অস্ট্রেলিয়া, তো আপনারা জানেন গত ২০ ফেব্রুয়ারি তারা গিয়েছে। সেখানে তারা সিডনির ভ্যালেন্টাইন্স স্পোর্টস পার্কে গত প্রায় ১০ দিন ধরে তারা প্রস্তুতি নিল। নানাভাবে নিজেদের তৈরি করল। আ পিটার বাটলারের এই দলটি কেমন আ চমক উপহার দেয় এত বড় একটা টুর্নামেন্টে, আমরা সেটা দেখার অপেক্ষায়। তবে খেলোয়াড়রা নিজেরাও বলছে, এই দলের কাছ থেকে আসলে খুব বেশি আশা করা ঠিক হবে না। কারণ বাংলাদেশের গ্রুপে যারা আছে দেখুন, চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তান। চীন তো বর্তমান চ্যাম্পিয়নই এবং এই টুর্নামেন্টে তারা যে খেলতে এসেছে চীন, তারা কিন্তু সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন এবং বর্তমান চ্যাম্পিয়ন। সেই দলের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামছে ৩ মার্চ, তাদের নিজেদের ১ম ম্যাচ। এই ১ম ম্যাচের আগে বাংলাদেশকে একটা জিনিস ভাবাচ্ছে, খুব চিন্তিত। কারণ তারা ফার্স্ট টাইম এশিয়ান কাপে তো খেলতে গেছে এবং একটা নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। এই টেকনোলজির সঙ্গে তারা পরিচিত ছিল না, সেটা হলো ভিএআর। ওয়ার্ল্ড ওয়াইড ফুটবলে আপনারা জানেন ভিএআর এখন খুবই সাধারণ একটা বিষয়। প্রযুক্তির উৎকর্ষতায় এখন সব জায়গায় প্রায় ইন্টারন্যাশনাল লেভেলে ভিএআর চলে এসেছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ভিএআর, এটা আমরা সবাই এর মধ্যে পরিচিত। বাট বাংলাদেশের ফুটবলাররা তো কখনো ভিএআর সিস্টেম নিয়ে খেলেননি খুব একটা। এই যে ভিএআর সিস্টেমটার সঙ্গে কীভাবে ফুটবলের কৌশলগুলো অ্যাডজাস্ট করতে হয়, মাঠের অনেক ডিসিশন নেয়ার বিষয় থাকে। রেফারি যেহেতু তাকে যাচাই বাছাই করার সুযোগ থাকে যেকোনো সিদ্ধান্তে।
সুতরাং প্রযুক্তি একটা আলাদা একটা রেফারির কাজ করে এবং সেটা সূক্ষ্ম নিখুঁত। তো সেই বিষয়ের সঙ্গে বাংলাদেশের তো ফুটবলাররা, নারী ফুটবলাররা অভ্যস্ত নয়। কারণ তারা সেইভাবে খেলাই হয়ে ওঠেনি কখনো। তারা এভাবে খেলেনি ভিএআর সিস্টেমে। সেই ভিআর সিস্টেমে একেবারে টপ টুর্নামেন্ট, একটা টপ লেভেলের টুর্নামেন্টে খেলতে হচ্ছে। তারপরে সেখানে ভিআর সিস্টেমের পরিপূরক হিসাবে থাকবে আ ভার্চুয়াল অফসাইড লাইন বা ভিওএল, এই প্রযুক্তিটাও থাকবে। 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল ভিজুয়ালাইজেশন করে দেখা হবে বিভিন্ন সিদ্ধান্ত। বিশেষ করে আপনার অফসাইড হয়েছে কি হয়নি, এটা একদম নিখুঁত ত্রিমাত্রিক আমরা যে প্রযুক্তিটা দেখি, সেটার মাধ্যমে কিন্তু একদম সামান্য অংশ যদি অফসাইড হয় সেটা ধরা পড়ে যায়। সুতরাং এইখানে আমাদের খেলোয়াড়রা খুব একটা used to নয়। তো সেখানে একদম এশিয়ান কাপের মতো একটা স্টেজে যে মানুষের ঋতুপর্ণারা, ফাইদারা তারা যায় খেলবে, মনিকা চাকমারা তারা সেখানে এটার সঙ্গে অভ্যস্ততা এখন আসলে যেহেতু তৈরি হয়নি, তবে তাদেরকে অভ্যস্ত করার জন্য বা জিনিসটার সম্পর্কে, বিষয়টা সম্পর্কে তাদেরকে জ্ঞান বা তাদের বোঝানোর জন্য এরই মধ্যে এএফসি রেফারি এডুকেটররা কিন্তু ক্লাস নিয়েছে। ক্লাস নিয়ে তাদেরকে বুঝিয়েছে। কিন্তু ক্লাসে বোঝা আর সেটার সঙ্গে প্র্যাকটিক্যালি মাঠের প্রয়োগ, সেটার অভ্যস্ততা থাকা ২ জিনিস। যতটুকু জ্ঞান যেটুকু বুঝেছে তারা, এখন দেখা যাক মাঠে বড় ভুল না করলেই হয়। সময় খুব কম, এর মধ্যে তাদেরকে এটা রপ্ত করে ফেলতে হবে, বিষয়টা বুঝতে হবে। তবে মাঠে অবশ্যই ভুল-ভ্রান্তি ২-১ টা হতেও পারে। আমরা সেটা আমাদের মেনে নিতে হবে। আশা করা যায় বাংলাদেশ প্লেয়াররা সেই অর্থে ভুল করবেন না। দ্রুত ভিএআর সিস্টেমের সঙ্গে তারা অভ্যস্ত হয়ে উঠবে। ভিআর সিস্টেম, ভিওএল সিস্টেম, এই যে সিস্টেমগুলোর কথা বলা হচ্ছে, এটার সঙ্গে পিটার বাটলার আবার তার যে কৌশল হাইল্যান্ড ডিফেন্স, হাইল্যান্ড ডিফেন্সের সঙ্গে এই কৌশলটা তিনি আদৌ কাজে লাগাতে পারবেন কিনা এশিয়ান কাপের মতো মঞ্চে, সেটা নিয়ে যথেষ্ট সংশয়। কারণ প্রতিটি দলই অনেক, অনেক এগিয়ে র‍্যাঙ্কিংয়ে। যেমন চীনের সঙ্গে আমাদের ব্যবধানটা দেখুন না। চীন ১৭, বাংলাদেশ ১১২, ৯৫ ধাপ ডিফারেন্স। সেই চীনের সঙ্গে পিটার বাটলার হাইলাইন ডিফেন্সে খেলাতে পারবে? আদৌ মোটেও না। সেখানে আরও বরং গোল ঠেকানো নিয়েই হয়তো চিন্তা করতে হতে পারে। স্বাভাবিকভাবে পিটার বাটলার এরই মধ্যে তার উপলব্ধি হয়েছে, বাস্তবতা মেনে তিনি খেলাবেন। কৌশল সে সে অনুযায়ী তিনি ঠিক করবেন। আর এর সঙ্গে নতুন, নতুন যে বিষয়গুলো আসছে, আম নতুন, নতুন প্রযুক্তির সঙ্গে যে অভ্যস্ততার বিষয় আছে, সেটা হয়তো তার খেলোয়াড়রা ইতিমধ্যে নিশ্চয়ই শিখে নিচ্ছেন, উপলব্ধি নিজেদের মধ্যে রপ্ত করে নিচ্ছেন। সব মিলিয়ে আমরা আ ধরে নিচ্ছি একটা চীনের সঙ্গে হয়তো বা উজবেকিস্তান বা উত্তর কোরিয়ার মতো দল যারা বাংলাদেশের গ্রুপ প্রতিদ্বন্দ্বী, তাদের সঙ্গে বাংলাদেশ কতটা পেরে উঠবে সেটা আসলে বলা মুশকিল। কিন্তু একটা ভালো লড়াই হোক। বাংলাদেশ যেন হারার আগে না হেরে যায়, অসহায় আত্মসমর্পণ না করে। চীনের কোচ তিনি কিন্তু একটা ভালো কথা বলেছেন ২ দিন আগেই। যেহেতু বাংলাদেশ দলের সঙ্গে ১ম খেলা, যে চীনের কোচ বলছেন আজকাল সবাই শারীরিকভাবে অনেক বেশি ফিট এবং সুশৃঙ্খল ফুটবল খেলছে। ১ম প্রতিপক্ষ বাংলাদেশকে সম্মান করতে হবে। তারা এবার ১ম এই এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। আমরা চীনের কোচের কথার মধ্যে কিন্তু একটা সম্মান পেলাম, সমীহ পেলাম। বাংলাদেশকে তিনি সম্মান করছেন, সমীহ করছেন। চীন বর্তমান চ্যাম্পিয়ন, অনেকবার ৯ বারের চ্যাম্পিয়ন এশিয়ান কাপের একটা, তারা এবারও এসেছে টাইটেল কন্টেন্ডার হিসেবে, শিরোপা প্রত্যাশী হিসাবে। সেখানে বাংলাদেশ একদম আনকোড়া একটা দল এশিয়ান কাপের মঞ্চে। এশিয়ান কাপে যে ১২ টি দল খেলছে, সে ১২ টি দল এশিয়ান কাপের খেলার যোগ্যতা অর্জন করেছে যারা বিভিন্ন অঞ্চলের সেরারা এসেছে। বাংলাদেশও বাংলাদেশের অঞ্চলে সেরা, দক্ষিণ এশিয়ার অঞ্চলে সেরা। এই যে আলোচনা দিয়ে শুরু করলাম সেটা দিয়েই শেষ করি। মেয়েরা প্রমাণ করেছে তারা দক্ষিণ এশিয়ার সেরা। এখন ছেলেদের প্রমাণ করতে হবে, হামজাদের প্রমাণ করতে হবে তারাও দক্ষিণ এশিয়ার সেরা। তাহলে ফিফার ওই পোস্টটা সার্থক হবে। নতুন পরাশক্তি দক্ষিণ এশিয়ার বাংলাদেশ।